ए दिल पागल बना था ऐसे अब तू ही समझा दे। মায়েশার শ্বশুর বাড়ির লোকজন চলে গেছে অনেকক্ষণ হলো, তবুও মেঘ মিমের পাত্তা নেই। আবির আদিকে দিয়ে ডেকে পাঠিয়েছে, অথচ মেঘ আর মিম এখনও নামছে না। হঠাৎ আবিরের মনে হলো মেঘের জন্য সে আলাদা করে গায়ে হলুদের ড্রেস নিয়ে আসছিল, যেটা আবিরের ব্যাগেই আছে। আবির সাকিবদের ঘরে গিয়ে ড্রেসটা বের করে দেখছে। গায়ে হলুদের উপলক্ষে সবার জন্য রানী গোলাপি রঙের শাড়ি পাঞ্জাবি আনা হয়েছে। কালার পছন্দ করার দায়িত্ব আবিরের ছিল, তাই হলুদ রং বাদ দিয়ে অন্য রঙকে প্রাধান্য দিয়েছে সে। শাড়ি পাঞ্জাবি কেনার দিনই মেঘের জন্য একটা ড্রেস কিনেছিল, কিন্তু বাসার আসার পর সেই জামা দেখে মন ভরছিল না। তাই গতকাল রাতে মার্কেটে গিয়ে অনেক খুঁজে মেঘের জন্য পছন্দ মতো রানী গোলাপি রঙের একটি ড্রেস নিয়ে আসছে। ড্রেসটা পরলে তার স্প্যাওকে কেমন লাগবে সেটাই ভাবছে। কিছু একটা ভেবেই নিজের মাথায় গাঁটটা মেরে আনমনে হেসে ফেলে। ড্রেসটা শপিংয়ে ভরে মালাদের ঘরের সামনে উঠান পর্যন্ত আসতেই মালিয়া খান ডাকলেন। এসে থেকে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? ভাবি বলল আসার পর থেকে নাকি অল্প ভাত খেয়েছিলি। তোর কি খিদে পায় না? পিঠা দেব তোকে, নাকি ভাত খাবি? না আম্মু, এখন কিচ্ছু খাবো না। বিকেলে পিঠে খেয়েছি, ক্ষুদে লাগলে আমি খেয়ে নেব। তুমি টেনশন করো না তো। আবির মায়ের সাথে কথা বলে যেই না ঘরে ঢুকতে যাবে, তখনই সামনে মালা হাজির হলো। আবিরের কণ্ঠ শুনেই নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। মালা উত্তেজিত কণ্ঠে শুধালো, ভাইয়া, তোমার কি কিছু লাগবে? আমায় বলো, আমি এক্ষুনি দিচ্ছি। আবিরের হাতে শপিং ব্যাগ দেখে পুনরায় প্রশ্ন করল। শপিং ব্যাগে কি? আবির রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, সে যাই থাকুক, তোর ভাবতে হবে না। আর আমার কিছু লাগলে আমি নিজে নিতে পারবো। তুই নিজে চরকে তেল দে। আবির রাগান্বিত কণ্ঠ শুনে মালা মাথা নিচু করে মনে মনে বলে, আমারই তো ভাবতে হবে, আমি যে তোমাকে আবির ধমকে বলে। রাস্তা থেকে সরে দাঁড়া। মালা তড়িঘড়ি করে সরে দাঁড়ালো। আবিরকে যেতে দেখে মালাও নিজের রুমে সাজতে চলে গেছে। আবির বারান্দায় পেরিয়ে দোতলায় যাওয়ার জন্য কয়েক সিঁড়ি উঠতে আচমকা আলতো রাঙা একটা পা চোখে পড়ল। পায়ের মালিকা দোতলা থেকে নামছিল। সিঁড়িতে এক পায়ে রেখেই যেন থমকে দাঁড়িয়েছে। আবির স্বাভাবিকভাবে চোখ তুলে তাকাতে আশ্চর্য বনে গেল। চোখ পড়ে এক মায়াবীর দিকে সহসা মুগ্ধ আঁকিতে তাকায়, যেই মায়াবীর যেন মায়ার জালে বিছিয়ে রেখেছে। আবিরের মতো হাজারো সুপুরুষ যুবক তার এই রূপে ঝলসে যাবে। বাঙালি স্টাইলের রানী গোলাপি রঙের শাড়ি পরিহিতা মায়াবিনীর কোমর ছড়ানো চুলগুলো অতিশয় ধীর গতিতে উঠছে। মুখে হালকা মেকআপ, চোখে আইলাইনার সঙ্গে গাঢ় করে কাজলও লাগানো, ঠোঁটে লাল লিপস্টিক, গলায় হালকা গহনা, তার সঙ্গে কোমরের বিচে। আবির কিং কর্তব্য বিমূঢ় বিস্ময় চোখে মায়াবনীকে আপদ মস্তক দেখল। বাকুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে সেই আঁখি জোড়ায়। মায়াবিনীর দিকে তাকিয়ে উপরে সিঁড়িতে পা রাখতে গিয়ে হোঁচট খেয়ে পড়তে নিলে সঙ্গে সঙ্গে অ্যান্ড্রেল ধরে কোনো রকমে নিজেকে সামলালো। আবিরকে হোঁচট খেতে দেখে মায়াবিনী কয়েক সিঁড়ি নেমে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে আপনার? মায়াবিনীকে কাছে আসতে দেখে আবির তৎক্ষণাৎ 2-3 সিঁড়ি নিচে নেমে নেশাক্ত কণ্ঠে বিড়বিড় করে কি যেন বলল। মায়াবিনী শুধু শেষ বলা উফটাই বুঝতে পেরেছে। মায়াবিনী চিন্তিত স্বরে শুধালো, আপনি ঠিক আছেন তো? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, তুই কি ঠিক থাকতে দিচ্ছিস? আবিরের প্রশ্ন শুনে মায়াবিনী অপলক দৃষ্টিতে তাকালো। চোখ মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, শাড়িতে কেমন লাগছে আমায়? আবির পুনরায় তাকালো, ক্লান্তহীন অমত্ত চেয়ে রইল কিছুটা সময়। মেঘ তির্যক চোখে চেয়ে আছে, মুখে তার মিষ্টি হাসি। আবিরের ঘোর যেন কিছুতেই কাটছে না, দৃষ্টি তার সরছেই না। মনে হচ্ছে মায়াবিনীকে দেখার ব্যাকুলতা এই জন্মে আর শেষ হবে না। মৃত্যু ব্যথিত মায়াবিনীর মায়ার জাল থেকে বের হতে পারবে না সে। মেঘ পুনরায় প্রশ্ন করল, কেমন লাগছে বললেন না? মেঘের কথায় আবিরের মনোযোগ বিঘ্ন ঘটে। আবেশিত কণ্ঠে বলল, মায়াবিনী। আবিরের মুখে মায়াবিনীর শব্দ শুনে অষ্টদশীর লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ব্লাস দেওয়া কপালে আরও বেশি রক্তিম বর্ণ ধারণ করেছে। ডিসেম্বরের তীব্র শীত অষ্টদশীর নাকে ঘামে চিকচিক করছে। প্রিয় মানুষের মুখে নিজের প্রশংসা শুনে অষ্টদশীর
কলরবে অন্যরকম শিহরণ জাগছে। এতক্ষণে আবিরের দিকে তাকিয়ে থাকলেও এখন লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। আবির গলা খাকারি দিয়ে বলল, হাতটা দেখি। আবির নিজের হাত বাড়ালো। মেঘ ডান হাতে একটু এগোতেই আবিরের মেঘের হাত ধরে একশির উপরে উঠে মেঘের ডান হাতে কনিষ্ঠ আঙুল মুখের কাছে নিল। মেঘের কনিষ্ঠ আঙুল ব্যতীত বাকি আঙুলগুলো স্থান পেলে আবিরের গালে। আবিরের গাল থেকে খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ করতে অষ্টদশীর বুকের ভেতরে উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে। আবির মেঘের কনিষ্ঠ আঙুলে আস্তে করে কামড় দিল। অমনি অষ্টদশী কেঁপে উঠল। মেঘের অস্বস্তি বুঝতে পেরে আবির হাত ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো। আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে বলল, আমায় সুন্দর লাগছিল বলে তুই একদিন নজর কাটিয়ে দিয়েছিলি, আজ আমি কাটালাম। মেঘ নিস্তব্ধ নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বলল, মানুষ মারার প্ল্যানটা কার? মানে? তুই তো কোনোদিন শাড়ি পরিসনি, আজ হঠাৎ শাড়ি পরার কারণ কি? মেঘ আমতা আমতা করে বলল, মাইশা আপু জোর করলো শাড়ি পরার জন্য। আপু আর আপুর বান্ধবী মিলেই আমায় সাজিয়ে দিয়েছে। তাই তো বলি। কি? কিছু না, পরেছিস ভালো কথা, কিন্তু তোর জন্য শাড়ি আনা হয়নি। এই যে তোর ড্রেস, শাড়িটা পরে ড্রেসটা পরে নিচে আসবি। মেঘের শপিং ব্যাগটা হাতে নিয়ে একটু দেখলো, তারপর মন খারাপ করে বলল, আনা হয়নি মানে? শাড়িটা তো মাইশা আপুই আমায় দিয়েছে। ওখানে তো অনেক শাড়ি ছিল। এত বেশি বুঝিস কেন তুই? শাড়ি বেশি থাকলে কি পরতে হবে নাকি? একটু থেমে পুনরায় বলল, তুই এভাবে স্টেজে গেলে মায়েশাবুর বদলে সবাই তোকে হোটেল লাগাতে আসবে। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে, বিয়ে বাড়িতে এত এত মানুষ, কত বাজে ম্যান্ডেটেড ছেলে আছে। কখন কোন ছেলে কি বলে ফেলবে, তখন তো গাল ফুলিয়ে কান্না করা শুরু করে দিবি। আমি তো আনবি না যে সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখবো। কোনো সমস্যা হলে ঠান্ডা মাথায় সমাধান করব। বাই এনি চান্স কোনো ছেলে উল্টাপাল্টা কিছু বললে তখন আমার হাত উঠে যাবে। আমি বিয়ে খেতে আসি, মারপিট করতে নয়। তুই কি চাস তোর জন্য আমি বিয়ে বাড়িতেও মারপিট করি? মেঘ ডানে বামে মাথা নেড়ে উচ্চ স্বরে বলল। না। আবির মোলায়েম কণ্ঠে বলল, যদি বিয়ে বাড়িতে কোনো রকম ঝামেলা না চাস, তাহলে এইসব মেকআপ তুলে ড্রেসটা পরে সিম্পলি নিচে আসবি। আর যদি মনে করিস যে সবাই শাড়ি পরেছে তাই তোকেও পরতে হবে, তাহলে এভাবে যেতে পারিস। চয়েস ইজ ইয়ার্স। মেঘ আর কিছু বলল না। শপিং ব্যাগটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। মন খারাপ হওয়ার বদলে অষ্টদশীর চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। তার আবির ভাইয়ের বলা মায়াবিনী শব্দটি বারবার কানে বাজছে। আবির যে তাকে নিয়ে চিন্তা করে, এটা ভাবতেই মেঘের হৃদয়ে প্রশান্তির হাওয়া বয়ে গেছে। আবিরের দৃষ্টি মেঘ খেতে নিবদ্ধ। আকস্মিক বুকে হাত রাখলো, মস্তিষ্কে নিউরন অবিরাম বাজছে। তো রূপে এই আবির বিধ্বস্ত, মানসিক টানাপড়নে ভুগছে সে। অশান্ত মনকে শান্ত করার কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। হৃদয়ে গান বাজছে। ए दिल पागल बना था, ऐसे अब तू ही समझा दे। देखा तुझ में मेरी दुनिया, मेरी दुनिया। যতক্ষণ অষ্টদশীকে দেখা যাচ্ছিল, আবির ততক্ষণ দুর্ধতে দৃষ্টিতে তাকিয়েছিল। অষ্টদশী আড়াল হতেই আবির ধপ করে সিঁড়িতে বসে পড়েছে। হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। বক্ষ পিঞ্জারে উথাল পাতাল ঢেউ। তখনই সাকিব আসছে। আবিরকে সিঁড়িতে বসে থাকতে দেখে চিন্তিত স্বরে শুধালো, কি হয়েছে ভাইয়া, এখানে বসে আছো কেন? আবির চোখ মুখ থেকে হাত সরিয়ে সাকিবের দিকে তাকায়। শ্বাস ছেড়ে বলে, সাকিব রে, আমি শেষ। সাকিব আবিরের কাছাকাছি এসে শুধালো, কি হয়েছে বলবা তো? যত দিন যাচ্ছে আমি ওর প্রতি তত বেশি আসক্ত হয়ে যাচ্ছি। মায়াবিনীর মায়া কাটানোর ক্ষমতা যে আমার নেই রে। মায়া কাটানোর দরকার কি? তুমি তো মেঘবতীকেই ভালোবাসো, বিয়ে করে নাও, তাহলে এই মায়ার বাঁধনও বেশি শক্ত হবে। তোমাদের দুজনকে পাশাপাশি দেখলে আমার কি যে ভালো লাগে। সাকিব মাথা চুলকে শুধালো, ভাইয়া, তুমি না বলছিলে দেশে আসা 3 মাসের মধ্যে বিয়ে করবা? এখন তো 6 মাস হয়ে গেছে, বিয়ে করছো না কেন? বিয়ের কথা শুনতেই আবিরের চোখে মুখে বিষণ্ণতা ছেয়ে গেছে। মামা মামিরা ব্যতীত আবিরের ফুপির ঘটনা আর কেউ জানে না। আবিরও নিজে থেকে সাকিবকে কিছু বলেনি। আবির সিঁড়ি থেকে উঠে যেতে যেতে বলল, পরিস্থিতি বলতে একটা শব্দ আছে, জানিস তো? আমি এখন পরিস্থিতির অধস্তনে বন্দী। পরিস্থিতি যেদিকে নিয়ে যাবে আমি সেই দিকে যেতে বাধ্য।
সাকিব কিছুই বুঝল না। আবিরকে প্রশ্ন করার আগেই আবির সেই জায়গায় ত্যাগ করলো। আশেপাশে না তাকিয়ে সোজা সাকিবের রুমে চলে গেল। রুমে ঢুকেই বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল। বক্ষে তার তীব্র কম্পন। পৃথিবীর সবার চোখ অদম গুরু গম্ভীর আর শক্তপোক্ত ব্যক্তিটা আজ এক মায়াবনীর রূপে বিধ্বস্ত হয়ে গেছে। এত বছরের বুকের ভেতরে চেপে রাখা অনুভূতিরা যেন খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। অষ্টদশী কী করে বুঝবে তাকে এই রূপ দেখে আবিরের হৃদয়ে কতটা তোলপাড় চলছে। 20 মিনিট কেটে গেল। আবিরের এক হাত মাথার নিচে, অপর হাত বুকের বাঁ পাশে। আচমকা চোখ মেলে তাকায়, ঠোঁটের করে দুষ্টু হাসি। বিছানার পাশে রাখা ফোনটা হাতে নিল। গ্যালারিতে ঢুকেই প্রথম ছবিটা ছাপ দিল। অমনি মেঘের শাড়ি পরা একটি ছবি ভেসে উঠেছে। মেঘের চোখে ফাঁকি দিয়ে কিছুক্ষণ আগেই 2টা ছবি তুলেছিল আবির। সেখান থেকে একটা ছবি সুদীর্ঘ মনোযোগ দিয়ে দেখছে। কাজল কালো চোখ, লজ্জায় লালিত মুখমণ্ডল, অষ্টদয়ে মায়াবী হাসি। আবিরের মস্তিষ্কে অশান্ত মন জানান দিচ্ছে মায়াবিনীর মায়াজালে আবিরের মৃত্যু নিশ্চিত। আবির ফেসবুকে ঢুকে নিজের টাইমলাইনে একটি পোস্ট করেছে। মনের বিরুদ্ধে নিজেকে নিয়ন্ত্রণ করার চেয়ে যুদ্ধে শহীদ হওয়া বোধহয় অধিকতর শান্তিপূর্ণ। নিচে ছোট্ট করে লিখেছে, বেস্ট সারপ্রাইজ এভার। আবির পুনরায় মেঘের শাড়ি পরা ছবিটা বের করেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আকস্মিক ফোন স্ক্রিনের আওয়াজে বেজে উঠল। তানফির কল করেছে। আবির রিসিভ করতেই ও পাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো। ভাইয়া তুমি ঠিক আছো? বনু ঠিক আছে তো? আবির মৃদু হেসে উত্তর দিল, তোর বোন বোধহয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আমাকে না মেরে সে থামবে না। কেন, কি হয়েছে? বনু কিছু করছে? রাগে বকা দাওনি তো আবার? তোর বোন এমন রূপে আমার সামনে আসছে, ধমক দেওয়া তো বহুদূর। আমি তো তুমি তো কি? বনু কেমন রূপে আসছে? তুই না আমার সম্বন্ধে হোস, ছোট বোনের প্রেম আমরা শুনতে চাস? লজ্জা লাগে না তোর? আচ্ছা সরি, তোমরা ঠিকঠাক থাকলেই হলো। তোমাদের দুজনকে একসাথে পাঠিয়ে এখন টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার স্ট্যাটাস দেখে আরও বেশি ভয় লাগছিল, তাই তাড়াতাড়ি কল দিলাম। কিছুক্ষণ আগে মাইসা আব্বু কল দিয়েছিল আমায়, যাইনি বলে রাগারাগি করছে। আমি বলছি সকাল সকাল চলে আসবো। আচ্ছা সাবধানে থাকিস, আর আসার সময় আমার বাইকটা নিয়ে আসিস। আচ্ছা রাখছি। ভাইয়া শোনো, হ্যাঁ বল। বনুর সাথে রাগ দেখিও না প্লিজ। এখন রাগ দেখানোর অবস্থায় আমি নেই। তোর বোনকে নিয়ে পালাইয়ে না যাই এই টেনশনেই আছি। রাখছি। আবির কল কেটে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসছে। তানভীর আহম্মকের মতো বসে আছে। বুনু কি করছে, ভাইয়া কি করছে, কি বলল, সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আবির ভাইয়ার পরিবারের জন্য এত দৃঢ় সংকল্প নিয়ে হুট করে পালিয়ে যাওয়ার কথাই বা কেন বলছে। ভাইয়াকে কল দিয়েও লাভ নেই। মাঝে মাঝে তানভীর ভাবে ভাইয়ার সম্বন্ধী না হয়ে শালা হলেই ভালো হতো। মজার হলেও অন্তত পক্ষে ভাই কিছু বলতো, যাতে ভাইয়ের মনোভাব বুঝতে পারতো সে। আবির কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে বের হচ্ছে। রানী গোলাপি রঙের পাঞ্জাবি পরায় আজ আবিরকে অন্যরকম সুন্দর লাগছে। সাদা কালো আর ধূসর রঙে ভিড়ে উজ্জ্বল বর্ণটা আবিরকে বেশ মানিয়েছে। প্যান্ডেল ঢুকতে গিয়েই আশেপাশে তাকিয়ে দেখলো মেঘ কোথাও নেই। মিম, দিশা আরও কয়েকজন মিলে গল্প করছে। আবির মিমকে ডেকে জিজ্ঞাসা করলো, মেঘ কোথায়? মিমও আশেপাশে তাকাচ্ছে, ধীর কণ্ঠে বলল, আপুকে তো দেখছিলাম নিচে আসছিল, এখন তো দেখছি না। রুমে গিয়ে দেখে আসবো ভাইয়া। তোর যেতে হবে না। আবির দুপা এগোতেই সাকিব ছুটে আসে, আতঙ্কিত কণ্ঠে বলল, ভাইয়া এতক্ষণে আসছো তুমি? তোমার মেঘবতী তো সেজেগুজে নিচে আসছিল। এই নে মালা আর ওর 2 বান্ধবী কথা বলছিল। কি কথা বলছে তো শুনি নাই, কিন্তু দেখলাম মেঘবতী মুখ গোমড়া করে উপরে চলে যাচ্ছে। তখন আব্বু চাচু আমায় ডেকে নিয়ে গেছে। কিছু প্রয়োজনীয় জিনিস আনার দরকার ছিল, তাড়াহুড়োতে রুম পর্যন্ত যেতে পারছিলাম না। ফোনটাও রুমে চার্জে রেখে আসছি, তাই জানতেও পারছিলাম না। কাজ শেষে দৌড়ে আসছি। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যে ভয়টা পাচ্ছিলাম। আবির ঝড়ের গতিতে মেঘের রুমে গেছে। রুমে কেউ নেই। বিছানার উপর শাড়ি, কসমেটিক এলোমেলো পড়ে আছে। আবির আশেপাশে 2-3টা রুম চেক করলো, কোথাও কেউ নেই। হঠাৎ সিঁড়ির দিকে নজর পড়তেই ছুটল সেদিকে। ছাদ জুড়ে ঝলমল করছে লাল, নীল আর সবুজ রঙের আলো। তার এক পাশে মেঘ দাঁড়িয়ে আছে, হাতে একটা গাছের ডাল, যেটা দিয়ে ছাদের রেলিংয়ে অবিরত আঘাত করছে। মেঘ ড্রেস পরেই নিচে নামতেই চোখ পড়ে মালা আপু আর তাদের বান্ধবীদের দিকে।
তারা কোনো বিষয় নিয়ে গভীর আলোচনায় মগ্ন। মেঘ সেসব পাত্তা না দিয়ে 2 পা এগোতেই কানে আসে। আবির ভাইয়ের সাথে আমার 2 বছর যাবৎ ফোনে কথা হয়, প্রায় ভিডিও কলেও কথা হয়। আমি যে ওনাকে ভালোবাসি এই কথাটা এখনো বলিনি। আজকে সুযোগ পেলে ভাইয়াকে বলে ফেলবো। তোরা আমায় বুদ্ধি দে, কিভাবে বলি উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন। কথাগুলো কানে আসতেই মেঘ স্তব্ধ হয়ে গেছে, তাতে দাঁত চেপে ধরল। ক্রোধে কপালে শিরাগুলো দৃশ্যমান হয়ে গেছে। মেঘের চোখ মুখে রক্তব্য হয়ে উঠেছে, দাঁত কিরমির করছে। আবির ভাই মালা আপুর সাথে কথা বলে, এই কথাটা অষ্টদর্শীর মনে চরমভাবে আঘাত করেছে। রাগে গজ গজিয়ে ছাদে চলে আসছে। রাগটা আসলে কার উপর উঠছে সেটা নিজেও বুঝতে পারছে না। মালা আপুর আচরণে ভালো লাগেনি, এজন্য মালা আপুকে আগে থেকেই সহ্য করতে পারে না। অথচ আবির ভাই ভাবতেই বক্ষস্পন্দন থমকে গেল। রাগে ফুঁসছে আর ভাবছে, এতগুলো বছরে একটা বারও আপনি আমার সঙ্গে কথা বলেননি। এখন জোর করতে পারলে তখন কেন জোর করে আমার সাথে কথা বললেন না? যদি কথা নাই বলবেন তাহলে মালা আপুর সাথে কেন কথা বলছেন? তাহলে কি আপনি? এতটুকু ভেবেই থেমে গেল। ক্রোধ যেন কমছি না, বরং বাড়ছে। পাশে একটা গাছ থেকে একটা ডাল ভেঙে সেটা দিয়ে রেলিংয়ে আঘাত করেই নিজের ক্রোধ কমানোর চেষ্টা করছে। আবির বিদ্যুতের বেগে ছুটে এসে মেঘের হাত চেপে ধরল, হাত থেকে ডালটা নিয়ে ছুঁড়ে ফেলল। আবির সরু নেত্রে খেয়াল করলো অষ্টদশীর চোখ মুখ লাইটের আলোতে বরাবর পরিবর্তন হচ্ছে চেহারার বর্ণ। মেঘের চোখে মুখে তীব্র ক্ষিপ্রতা। আবিরের উপস্থিতি বুঝতে পেরে রাগ যেন 3 গুণ বেড়ে গেছে। আবিরের হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করছে, কোথাও কেটেছে কিনা আবির সেটা দেখার চেষ্টা করছে। অথচ মেঘ নিজের সবটুকু শক্তি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করছে। মেঘের এমন কাণ্ডে আবির অগ্নি চোখে তাকিয়েছে। ধমক দিতে গিয়েও থেমে গেল। ঢোকলে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। মেঘের অন্য হাতটা টেনে নিল। মেঘের 2 হাত একসঙ্গে রেখে কবজি বরাবর চেপে ধরে তপ্ত স্বরে বলল, এখন দেখব কিভাবে নিজের হাত ছাড়াস। মেঘ রাগে কটপট করে বলল, ছাড়ুন আমায়। না ছাড়লে কি করবি? রাগে কটপট করছে মেঘ প্রশ্ন করল। কোন অধিকারে আমায় ছুঁয়েছেন? মেঘ রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কথাটা বলল। আবির নীরট কণ্ঠে উত্তর দিল, আমায় অধিকার বোধ শেখাতে আসিস না। তোকে ছোঁয়ার জন্য যদি অধিকার নামায় স্বাক্ষর করতে হয়, আমি সেই অধিকার নামায় স্বাক্ষর করে হলেও তোকে ছোপো। রাগের মাথায় আবিরের কথাগুলো মেঘ শুনল কি না কে জানে। অতিরিক্ত ক্রোধে মেঘের মাথা ঘুরছে, তবুও শান্ত হওয়ার নামই নেই। মেঘ রাগান্বিত কণ্ঠে পুনরায় চেঁচিয়ে উঠল, আমায় ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো ধরিনি, ছাড়িয়ে নিতে পারলে নে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল। আমি কিন্তু চিৎকার করব। আবির এবার সশব্দে হাসল। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বলল, হাসেন কেন? আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করব। আবির তপ্ত স্বরে প্রশ্ন করল, তুই যে অগাচণ্ডী সেটা কি জানিস? মানে? এই যে চিৎকার করে বললি, চিৎকার তুই করতেই পারিস, কিন্তু সবাই আসলে বলবি রে কি শুনি? আমি তোর হাত ধরেছি এটাই নালিশ করবি? তোর কি মনে হয় তোর এই নালিশের ভয়ে আমি তোর হাত ছেড়ে দেব? জীবনেও না, বরং তুই নালিশ করলে আমার সুবিধাই হবে। দে চিৎকার। আবিরের কথাগুলো শুনে মেঘ হঠাৎই আবিরের দিকে কেমন করে তাকালো। এতক্ষণ নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখে অষ্টদশীর রাগ কিছুটা কমে এসেছে, তবে এখনও পুরোপুরি শান্ত হতে পারেনি। আবিরের মুখের পানে দুর্ধর্য দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টি নামতেই চোখ পড়ে রানী গোলাপি পাঞ্জাবিতে। সঙ্গে সঙ্গে অষ্টদশীর অভিব্যক্তি পাল্টাতে শুরু করলো। আবিরকে এইভাবে দেখে যেন চোখ ফেরাতেই পারছে না। আচমকা ফোঁস করে শ্বাস ফেলল। নিজের ভেতরের সমস্ত রাগ ছেড়ে ফেলতে চাইল। এই মানুষটার সাথে আর চাই হোক রাগ করা অষ্টদশীর পক্ষে অসম্ভব বিষয়। আবির গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, তোর কি হয়েছে আমি জানি না, জানতেও চাই না। আমি কিছু কথা বলবো, তুই চুপচাপ সেগুলো শুনবি। আবিরের কথায় মেঘের দৃষ্টি সরল, মাথা নিচু করে দাঁড়ালো। আবির বলল, মনে কর তুই একটা ড্রেস কিনতে একটা দোকানে গেছিস। অনেক খোঁজার পর একটা ড্রেস তোর খুব পছন্দ হয়েছে। যেই ড্রেসটা নিতে যাবি তখনই অন্য একজন এসে তোর পছন্দের ড্রেসটা নিয়ে দেখতে লাগলো। তারও ড্রেসটা খুব পছন্দ হয়েছে। তখন তুই কী করবি? ড্রেসটা হাসি মুখে তাকে দিয়ে দিবি, নাকি শক্ত গলায় বলবি এই ড্রেসটা আমি নেব? যদি অভিমান করে তোর পছন্দের জিনিসগুলো মানুষকে দিতেই থাকিস, পরে একটা সময় দেখবি তোর আশেপাশে প্রিয় জিনিস বলতে কিচ্ছু নেই।
মেঘ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। আবির মেঘের হাত ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো দেখেও না দেখার মতো করে চলতে হয়। যদি আমরা সেগুলোকে পাত্তা দিই তাহলে আমাদের জীবন ধ্বংস। অনিশ্চিত জীবনে যতদিন বাঁচবি ততদিন নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করবি। আমি নিচে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবি। আবির দীর্ঘ পা ফেলে সিঁড়ির কাছে গিয়ে আবার পেছন ফিরে তাকালো, উচ্চস্বরে বলল, মাই ডিয়ার স্প্যারো, সব কিছু চাইলেই পেয়ে যাবেন এমনটা নাও হতে পারে। প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয়। আবির চলে গেছে। মেঘ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে, মাথা ঘুরছে আবিরের বলা শেষ কথাটি। প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয়। মেঘের রাগ, অভিমান, মন খারাপের কারণগুলো এক মুহূর্তেই পালিয়েছে। আবির যেন অষ্টদশীকে ইনডিরেক্টলি তাকে বুঝিয়ে দিয়েছে তাকে যে তার আবির ভাইয়ের ভালোবাসা আদায় করে নিতে হবে। সহসা মেঘের ঠোঁটে হাসি ফুটেছে। এই হাসিতে কোনো খাত নেই, মনের ভেতরে নেই কোনো অভিযোগ। মেঘ দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়ে অন্তহীন পায়ে ছুটতে ছুটতে নিচে নামলো। মেঘের ছোটাছুটি দেখে হালিমা খান বিরক্ত হয়ে বললেন, এভাবে দৌড়াচ্ছিস কেন? পরে ব্যথা পেলে কি হবে? মেঘ একগাল হেসে উত্তর দিল, আমার কিচ্ছু হবে না। দৌড়ে বেরিয়ে আসে ঘর থেকে। আঁখি জোড়া কাউকে খুঁজছে। হঠাৎ চোখ পড়ে প্যান্ডেলের দিকে। একটা বেঞ্চে আবির বসে আছে, পেছনের সাইডে দেখা যাচ্ছে। মেঘ চুলগুলো দেখেই চিনতে পেরেছে। আবিরের পাশে সাকিবকে দেখে শিউরে হয়েছে। সাকিব এদিকেই তাকিয়েছিল। সাকিব আবিরের কানের কাছে বিড়বিড় করে বলল, ভাইয়া, তোমার পেয়েছি আসছে, কিন্তু সাথে শত্রুপক্ষের আগমন হচ্ছে, বি কেয়ারফুল। সাকিব আবিরের পাশ থেকে উঠে আবিরের বিপরীতে একটা চেয়ার টেনে বসল। মেঘ আবিরের কাছাকাছি আসতেই চোখ পড়ল। মালা একটা ট্রে নিয়ে মেঘের আগে আবিরের সামনে হাজির হলো। কিছু খাবার আর এক গ্লাস শরবত। আবিরের কাছে এসে মালা মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়া, তোমাকে কতক্ষণ যাবৎ খুঁজছিলাম। তুমি তো দুপুরের পর আর কিছু খাওনি, তাই খাবার নিয়ে আসছি। মালার আহ্লাদে কণ্ঠে আবিরের মেজাজ খারাপ হলো, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আবির প্রখর তপ্ত স্বরে জানালো, আমি এখন খাবো না, নিয়ে যা। মেঘের রাগ ক্রমে ক্রমে বেড়েই চলেছে। গাল ফুলিয়ে আবির থেকে কিছুটা দূরে আবিরের মুখোমুখি এসে দাঁড়ালো। সামনে থেকে আবিরকে দেখছে, অথচ আবির কারোর দিকেই তাকাচ্ছে না। মালা পুনরায় বলল, খাবারটা খেয়ে নাও প্লিজ। আবির রাগান্বিত কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগেই মেঘ আবিরের কাছাকাছি দাঁড়ালো। ঝুঁকে আবিরের মুখোমুখি হলো। মেঘকে কাছে আসতে দেখে আবির একটু পিছিয়ে গেল। মেঘ আচমকা আবিরের বুকের উপর বোতামটা লাগাতে লাগাতে বলল, পাঞ্জাবি তো পরেছেন ঠিকই, বোতামগুলোও ঠিকমতো লাগাতে পারেননি। বোতাম লাগিয়ে তাকালো মাথা। এক মুহূর্ত ব্যবধানে চুলে হাত দিল। দু হাতে চুলগুলো ঠিক করতে করতে বলল, ইস, চুলগুলো এলোমেলো করে ফেলেছেন। আমি না থাকলে যে আপনার কি হবে এটা ভেবে পাই না। আবিরের অবিশ্বাস্য দৃষ্টিতে মেঘ দেখছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে নিম্নষ্ট কামড়ে ধরল। চোখ মুখের বিস্ময়ে যেন সরছেই না। মেঘ যে এমন কাণ্ড করবে এটা আবিরে কল্পনাতেও ভাবতে পারেনি। মেঘের কাণ্ডে স্তব্ধ হয়ে গেছে আবির। মেঘ চুল ঠিক করে এক পা পিছিয়ে আবিরকে ভালোভাবে পরোক্ষ করে মোলায়েম কণ্ঠে বলল, এই তো এখন ভালো লাগছে, মাশাআল্লাহ। কথাটা বলেই ধপ করে আবিরের পাশে বসে পড়ল। সাকিব চেয়ারে বসে এতক্ষণ বিপুল চোখে সব ঘটনা দেখছিল। ছেলেটা মুখ চেপে হেসেই যাচ্ছে। সবার মুখে হাসি থাকলেও মালার আগে ফুঁসছে। মেঘকে আবিরের বোন ব্যতীত কিছুই ভাবেনি এসে। তবে এখন মেঘের আচরণ দেখে মালার সাহস হচ্ছে না। মেঘ মালার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপু, আবির ভাই এই সময় কিছু খায় না, কিছু লাগলে আমি এনে দেবনি, তুমি বরং তোমার বান্ধবীদের সময় দাও। মালার আগে কটমট করে চলে যাচ্ছিল। সাকিব পেছন থেকে ডাকলো, মালা, খাবারটা বরং আমায় দিয়ে যা, আমি খেয়ে তোর জন্য দোয়া করব। মালা হুঙ্কার দিয়ে উঠল। তোর দোয়া আমার লাগতো না। আবির মেঘের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ সকাল থেকে যা যা ঘটেছে তারপর আবির আর কোনোভাবেই নিজেকে সংযত রাখতে পারছে না। মালা চলে যাওয়ার মেঘ আবিরের দিকে তাকালো। মেঘের চোখে পড়তেই আবির ভুরু নাচালো। মেঘ নিঃশব্দে হাসলো। কাজল কালো চোখের সাথে অকৃত্রিম হাসিতে আবির ঘায়েল হয়ে গেছিল। নেশাক্ত কণ্ঠে শুধালো, এটা কি ছিল? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপনি বুঝবেন না। আবির ভুরু কুচকে তাকাতেই সাকিব বলে উঠল, ভাইয়া, শুধু হাতে পায়ে লম্বা হলেই হয় না, বুদ্ধিরও প্রয়োজন আছে।
তোমার উচিত মেঘবতীর থেকে কিছু বুদ্ধি ধার নেওয়া। আবির মেঘের দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে জানালো, আমিও তাই ভাবছি। এখন থেকে যখনই বুদ্ধির প্রয়োজন হবে তখনই ওর কাছে যাব। মেঘ আবিরের মুখের পানে চেয়ে ভেঙচি কেটে উঠে চলে গেছে। আবির নিঃশব্দে হাসছে আর অষ্টদশীর প্রস্থান দেখছে। আবিরা যেখানেই বসেছে তার পেছনে কিছুটা দূরে গায়ে হলুদের স্টেজ। মিম, দিশা আরও কয়েকটা মেয়ে সেখানেই বসে আছে। মিমকে দেখে মেঘও সেখানে গিয়ে মিমের পাশে বসেছে। সাকিব চেয়ার থেকে উঠে এসে আবিরের পাশে বসতে বসতে মোবাইল এগিয়ে দিয়ে বলল, নাও তোমার ভিডিও আর ছবি ঠিক আছে কিনা দেখো। আবির টেনে টেনে সবগুলো দেখছে। মেঘের ভেঙচি থেকে শুরু করে আরও অনেক ছবি তুলে ফেলেছে। একটা ছবিতে দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। একটা ভিডিও করেছে, ভিডিও তাতে বোতাম লাগানো, চুল ঠিক করার দৃশ্য। সাকিব আস্তে করে বলল, ভাইয়া আমার কিন্তু খুব রাগ উঠতেছে। আবির ফোনটা পকেটে রেখে বলল। কেন? আবির ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো মেঘ সবার সঙ্গে কথা বলছে আর হাসছে। সাকিবের কাঁধে মাথা রেখে আবির মেঘকে দেখছে। সাকিব ঠান্ডা কণ্ঠে বলল, তোমাদের লুকোচুরি প্রেম আর কতদিন চলবে? জানি না। এই যে কিছু বলতে পারো না, তোমার খারাপ লাগে না? খারাপ তো লাগেই। ওর জন্য কত নির্ঘুম রাত কাটে আমার। ও যদি জানতো নির্ঘুম রাত কাটিয়ে সকালবেলা ওর মায়াবী আঁখি জোড়া দেখলে মনে হয় আরও শত শত রাত নির্ঘুম কাটাতে পারবো। সাকিব মজা করে বলল। আহারে ভালোবাসা। আবিরের ঘোর যেন কোনো মতে কাটছে না। সাকিবের কাঁধে মাথা রেখে ক্লান্তহীন অমত্ত চোখে বেগকে দেখেই যাচ্ছে। নিজের পছন্দ করে কেনা ড্রেসটাতে অষ্টদশীকে যতটা মোহনীয় লাগবে ভেবেছিল তার থেকেও কয়েক গুণ বেশি সুন্দর লাগছে। মেঘের মায়াবী হাসি দেখে আবিরের টালমাটাল অবস্থা। মায়াবিনীর মায়াবী হাসি দেখলেই আবিরের সকল দুশ্চিন্তার অবসান ঘটে। হৃদয়ে অন্যরকম অনুভূতি কাজ করে। আজ সকাল থেকে একের পর এক ঘটনা আবিরকে বেসামাল করে দিচ্ছে। নিজেকে সামলানোর বিন্দু মাত্র শক্তি আবিরের নেই। নানান রকমের নিষিদ্ধ ইচ্ছে যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। অষ্টদশী প্রাণোচ্ছল হাসে, তার সাথে কাজল টানা চোখ দেখে আবির আনমনে বিড়বিড় করে বলল, আমার ক্লান্ত মস্তিষ্ক জুড়ে শুধু তোর বিচরণ চলে। সাকিব ঠাট্টা স্বরে শুধালো। কার? সাকিবের প্রশ্নে আবির কিছুটা নড়ে বসলো। বুঝতে পারলো তার মনের কথা মুখ ফসকে বেরিয়ে গেছে। নিজেকে সামলে উত্তর দিল, মাহাদিবা খান মেঘ। এখনো মেঘবতীকেই দেখছো নাকি? কোথায় মেঘবতী দেখি? যেই না ঘাড় ঘোরাতে যাবে অমনি আবির আটকে গেল। তেজিপূর্ণ ভারী স্বরে বলল, আমার সম্পত্তিতে ভুলেও নজর দিবি না। সাকিব আমতা আমতা করে বলল, আমি তো শুধু দেখতেছিলাম। ভাইয়ের সম্পত্তিতে নজর দেব এত নিকৃষ্ট আমি না। তাছাড়া আমার মানুষ আছে। আবির কোনো কথা বলল না। একটু থেমে সাকিব পুনরায় বলল, ভাইয়া চলো একটা জায়গায় যাই। আবির উদাস কণ্ঠে বলে উঠল, আমি জানি তুই কোথায় যেতে যাচ্ছিস, কিন্তু আমি এখন কোথাও যাচ্ছি না। প্লিজ ভাইয়া চলো না। ওদের সন্ধ্যার পর আমাদের বাড়িতে আসার কথা ছিল। আমি বলছিলাম এগিয়ে নিয়ে আসবো। আবির ব্যস্ত ভঙ্গিতে বলল, ইস কি প্রেম! দুইটা বাড়ি পরেই তো বাড়ি, এইখান থেকেও আবার এগিয়ে আনতে হবে। আর যে কত কি দেখতে হবে। সাকিব একগাল হেসে প্রশ্ন করল, এই কথা তুমি বলছো ভাইয়া? 24 ঘন্টা যার চোখের সামনে মেঘবতী ঘুরঘুর করে, মেঘবতীর কণ্ঠ না শুনলে রাতে যার ঘুম হয় না, সেই সাজ্জাদুল খান আবির এই কথা বলছে? আবির গম্ভীর কণ্ঠে বলল, চুপ থাকবি তুই? আর একটা প্রশ্ন, বাসায় তো সারাদিন মেঘবতীকে দেখেই তারপর এত বিভোর হয়ে আছো কেন? আবির ডাসবাড়ি কণ্ঠে জবাব দিল, বাসায় তো এভাবে দেখার সুযোগই পাই না। একবারের বেশি দুবার তাকাতে গেলেই তো চোখে চোখ পড়ে যায়। না চাইতেও বাধ্য হয়ে আমারই দৃষ্টি সরিয়ে নিতে হয়। আজ এতদিন পর ওকে দেখার সুযোগ পেয়েছি, তাই দয়া করে মুখটা বন্ধ রাখ তোর। ওদের কি আনতে যাব না? কল বা মেসেজ দিয়ে বল চলে আসতে। আমি কোথাও যাব না, আর তুইও যেতে পারবি না। প্রোগ্রাম শেষে এগিয়ে আসিস, এখন ডিস্টার্ব করিস না। সাকিব পকেট থেকে ফোন বের করে মেসেজ করছিল। সাকিবের কাঁধে আবিরের মাথা, অক্ষি যুগল নিবদ্ধ। মেঘের চোখ মুখে প্রেয়সীর মুগ্ধতায় ডুবে আছে সে। পল্লব ফেলছে না একটি বারো। ইহ জগতের আর কোনো কিছুতেই মনোযোগ নেই তার। আচমকা কেউ একজন আবিরের কান চেপে ধরায় আটকে ওঠে।
অগাধ্য মনোযোগ ছেদ পড়ল। আকস্মিক ঘটনায় আবির কিছুটা ভরকে গেল। হকচকে সোজা হয়ে বসে সঙ্গে সঙ্গে তাকায় সেদিকে। মায়েশা শক্ত হাতে আবিরের কান চেপে ধরে আছে, চোখ মুখ পরিষ্কার রুষ্টটা। আবির বিস্ময় চোখে তাকায়, ভুরু কুচকে নরম স্বরে বলল, উফ আপু, লাগছে তো। মায়েশা রাগী স্বরে জবাব দেয়, লাগুক, তোরে কতক্ষণ পিটাইলে মনে শান্তি পাইতাম। আবির নিরুদ্ধ কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? পাজিল ছেলে, আবার কথা বলিস। প্লিজ আপু, কানটা ছাড়ো, ব্যথা পাচ্ছি। মায়েশা কান ছিঁড়ে আবিরের পিঠে ঠাস ঠাস করে 2-3 থাপ্পড় বসিয়ে দিয়েছে। আবির কপাল গুটিয়ে কোমল কণ্ঠে আত্মনাদ করে। আপু, সাকিব চিন্তিত স্বরে শুধালো, হয়েছেটা কি আপু? ভাইয়াকে মারতেছো কেন? মায়েশা রাগান্বিত কণ্ঠে বলা শুরু করে, মারবো না তো কি করব? আমি নিজে না সেজে কতটা সময় নিয়ে মেয়েকে সাজিয়েছি, সাথে শাড়ি পরিয়ে দিয়েছি, মুন্নি আর আমি মিলে মেকআপ করে দিয়েছি, আলতাটা পর্যন্ত আমি দিয়ে দিছি। বারবার মেয়েটাকে বলছে তুমি বসে থাকো, আমি রেডি হলে একসাথে নিচে আসবো। ছটফটে মেয়ে একটু বুঝলো না, রুম থেকে ছুটতে চলে আসছে। আমি রেডি হয়ে আসতে পারলাম না। মেঘের পরনে না আছে শাড়ি আর না আছে কোনো সাজগোজ। আমি শিওর এটা এই ফাজিলের কাজ। বলতে বলতে আবিরের পিঠে আর একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। সাকিব মায়েশার কথা শুনে বসা থেকে উঠে গেছে। আবিরের মুখোমুখি হয়ে শুধায়, ও আচ্ছা, এই কারণেই তাহলে তোমার টালমাটাল অবস্থা। মায়েশা পুনরায় চেঁচিয়ে ওঠে। কিরে, কথা বলছিস না কেন? আবির অন্যদিকে তাকিয়ে উত্তর দিল, আমি কি বলবো? মেঘ শাড়ি পাল্টালো কেন? জানি না। আবির, একদম ফাজলামো করবি না। আম ড্যাম শিওর এইটা তোর কাজ। সাকিব পাশ থেকে বলে ওঠে, এতক্ষণে বুঝলাম ভাইয়ার মাথা নষ্টের কারণ মেঘবতীর শাড়ি। থাক আপু, তুমি মন খারাপ করো না। ভাইয়া মেঘবতীর প্রতি একটু বেশি সিরিয়াস তো, তাই হয়তো শাড়ি পাল্টাতে বলছে। মায়েশা ভুরু কুচকে শুধালো, তুইও তাহলে জানিস আবির তাহলে সত্যি সত্যি মেঘকে পছন্দ করে? সাকিব উত্তেজিত কণ্ঠে জানালো, পছন্দ না গো আপু, মেঘবতীর প্রেমে আবির দেওয়ানা বলো। মানুষ তো প্রেমে হাবুডুবু খায়, ভাইয়া পুরোপুরি ডুবে আছে। কবে যে নিঃশ্বাস আটকে মরে যায় আল্লাহই জানে। আবির সাকিবের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। সাকিবের দিকে হুঁশ নেই। আবির ধমক দিতেই যাবে, তার আগেই মায়েশা শীতল কণ্ঠে বলে ওঠে, ছি আবির, তোর থেকে অন্তত এটা আশা করিনি। ছোটবেলা থেকে তুই বলতি আমি নাকি তোর সবচেয়ে ভালো বোন হওয়ার এই প্রতিদান দিলে। একটাবার বলতে তো পারতি। আবির কৈফতের স্বরে জবাব, কি করে বলবো? তোমার সঙ্গে কি নীরবে কথা বলতে পারি? ফোনে কথা বললে মামা মামি মালা দিশা কেউ না কেউ থাকবেই সবসময়। বলবো কি করে? মায়েশা সেসব পাত্তা না দিয়েই বলল, তুই আমার প্ল্যানে পানি ঢালছিস, এখন আমি তোর প্রেমে আগুন লাগাবো। ওয়েট বাবু। মায়েশার রাগে গজগজ করে 2-3 কদম এগোতেই আবির ছুটে গিয়ে মায়েশার পথ আটকে দ্বিগুণ ভারী কণ্ঠে প্রশ্ন করে, কি করবা? তানবীরকে কল দিয়ে বলবো তুই যে গোপনে হ্যার বোনের পিছু ঘুরছিস। আবির মায়েশার সামনে থেকে সরে একপাশে হয়ে দাঁড়িয়ে উত্তর দিল। ও, মায়েশার ভুরু কুচকে আবিরের মুখের পানে তাকায়। আবির ঠোঁটের কোণে হাসি দেখে মায়েশার চরম রাগ উঠে গেছে। সাকিবের দিকে তাকাতেই সাকিব হেসে ফেলল। সাকিবকে হাসতে দেখে মায়েশার রাগে প্রশ্ন করল, হাসছিস কেন? হাসছি কারণ তুমি যাকে বিচার দিতে যাচ্ছ সে অলরেডি সব কিছু জানে। এখন না, আরও 7-8 বছর আগে থেকেই জানে। কি? আবির কি এত বছর যাবৎ মেঘকে ভালোবাসে? হ্যাঁ। মায়েশা আবিরকে শুধালো, মেঘ জানে? না। বলিস না কেন? সময় হলে বলবো। তুই সময়ের অপেক্ষা কর, আমি এক্ষুনি বলে দিব। আবির আতঙ্কিত হয়ে বলল, আপু প্লিজ, ওকে এখন কিচ্ছু বলো না। আমি বলবই। সরি আপু, প্লিজ ওরে কিছু বলো না। সরি বললেই কি সব কিছু সমাধান হয়ে যায়? এত কষ্ট করে সাজিয়েছি, দেখতেই পারলাম না, আর একটা ছবিও তুলতে পারলাম না। এখন তোরে কি করতে মন চায় বল? আপু শোনো, ভাইয়া যেহেতু ঢাকায় জব করেন, বিয়ের পর তুমিও তো ঢাকাতেই থাকবা। কোনো একদিন মেঘকে শাড়ি পরিয়ে তোমার সাথে দেখা করবো। দরকার হলে তোমাদের বাসা থেকেও করে আসবো। তবুও শাড়ি পরা নিয়ে আর কিচ্ছু বলো না। আম্মুর কানে এই কথা গেলে তুলকালাম হয়ে যাবে, প্লিজ। পপ্পি জানে না? না। ঠিক আছে, মাফ করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? কানে ধর।
এখন? হ্যাঁ এখন। কানে ধরবি নাকি মেঘকে বলবো? আচ্ছা ধরছি। বলে আবির দুহাত আলতোভাবে কানের লতি স্পর্শ করল। মায়েশা মৃদু হেসে শোধালো। মেঘকে প্রথমবার শাড়িতে দেখার অনুভূতি বল। আবিরের জবাব এলো। কান ধরে কি অনুমতি শেয়ার করে? কেউ করে না বলেই তুই করবি? তবে শোনো, শাড়ি পরিহিতা মাহাদীপ খান মেঘকে দেখে সাজ্জাদুল খান আবিরের অন্তরতম অচল পূর্বাভাসবিহীন কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছে। মাহাদীবার সহচর্য ব্যতীত আবিরের অশান্ত হৃদয় শান্ত হবে না। মায়েশা আর সাকিব দুজনেই হাঁ করে তাকিয়ে আছে। মায়েশা উচ্চস্বরে হেসে বলল। হায় আল্লাহ, আমার ভাই এখন প্রেমিক পুরুষ হয়ে গেছে। মায়েশার হাসির শব্দে মিমদের নজর পড়ে। আবিরকে দেখে বসা থেকে উঠে দাঁড়াতে বলল। আপু দেখো ভাইয়া কানে ধরে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ মেঘের নজর পড়ে সেদিকে। আবিরকে এই অবস্থায় দেখে মেঘের মাথায় চক্কর দিয়ে ওঠে। মেঘ মিম ছুটে যায় সেই দিকে। মেঘ দূর থেকে উদ্বিগ্ন কণ্ঠে শোধায়। কি হয়েছে? আপনি কানে ধরে আছেন কেন? মায়েশা আবিরকে ইশারা দিতেই আবির কান থেকে হাত নামিয়ে বলে। কিছু হয়নি। কিছু হয়নি মানে কি? মায়েশা মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলে। আবির ভুল করেছিল, তাই আমি শাস্তি দিয়েছি, তুমি চিন্তা করো না। মিম প্রশ্ন করে। ভাইয়া কি ভুল করছিল? সেটা তোমাদের বলা যাবে না। এই বলে মায়েশা চলে গেছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে চিন্তিত স্বরে জিজ্ঞাসা করল। কি করছিলেন আপনি? আবির কিছু বলার আগেই সাকিব বলল। ভাইয়া, ছোট একটা ভুল করেছি, তাই আপু শাস্তি দিয়েছে। তুমি টেনশন করো না। এই কথা শুনে মেঘ ফিক করে হেসে উঠল। আবির ভুরু কুচকে প্রশ্ন করল। হাসছিস কেন? মেঘ মুচকে হেসে এপাশ ওপাশ মাথা নাড়ালো। মিমের হাত ধরে হাসতে হাসতে চলে যাচ্ছে। আবির কপাল গুটিয়ে প্রেয়সীর গমন পথে চেয়ে আছে। মেঘের চিন্তান্বিত চেহারায় হঠাৎ পরিবর্তনের কারণ আবিরের মাথায় ঢুকছে না। মায়েশাকে স্টেজে বসানো হয়েছে। প্যান্ডেলে আত্মীয়দের সমাগম। এরই মধ্যে দুইটা অল্প বয়স্ক মেয়ে শাড়ি পরে বাড়িতে ঢুকছে। সাকিব এক পলক তাকিয়ে আবিরের কানে ফিস ফিস করে কী যেন বলে সেদিকেই চলে গেছে। মালা আর তার বান্ধবীদের কয়েকটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে ব্যস্ত। ছেলেগুলো মালারই বন্ধু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করছে। মেঘ চেয়ারে বসে মায়েশার ছবি তুলছে আর সেগুলো মিমকে দেখাচ্ছে। মাঝে মাঝে দুই বোন সেলফিও তুলছে। সাকিব গেটের কাছে গিয়ে একটা মেয়ের সঙ্গে কথা বলে সরে গেছে। কোথা থেকে আদি ছুটে এসে মিমকে টেনে নিয়ে কোথায় চলে গেছে। এই সুযোগে আবির লোকজনের ভিড়ে পেরিয়ে মেঘের পেছনে দাঁড়িয়ে মেঘের মাথায় গাঁটটা মারে। আকস্মিক ঘটনায় মেঘ আটকে ওঠে। পেছন ফিরে আবিরকে দেখে কিছুটা স্বাভাবিক হয়ে আবির রাসপাড়ি কণ্ঠে প্রশ্ন করে। তখন হাসিলি কেন? এমনি। এমনি কেউ হাসে? কারণ বল। আপনাকে শাস্তি দেওয়ার মানুষ আছে দেখে হাসি পাচ্ছিল। তার মানে আমি শাস্তি পেলে তুই খুশি? আমি এই কথা কখন বললাম? সব কথা বলতে হয় না, তোর মনের কথা চোখে স্পষ্ট ভাসছে। মেঘ ঘন ঘন পল্লব ফেলে শুধালো। আপনি কি চোখের ভাষাও বোঝেন? জি। সবার? জি না, তোর মতো তার ছিঁড়া মানুষের মনের কথা বোঝার ক্ষমতা আল্লাহ আমায় দিয়েছেন। আমি তার ছিঁড়া? কি মনে হয়? মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল। আমি মোটেই তার ছিঁড়া না। সেসব পরে দেখা যাবে। মামি খাওয়ার জন্য ডেকে গেছেন। মিম আদিকে নিয়ে তাড়াতাড়ি আয়। মালা আর ওর বান্ধবীরা দূর থেকে আবির মেঘের কথোপকথন শোনার চেষ্টা করছিল। স্টেজ থেকেও মায়েশা আবির মেঘকে দেখছিল। মায়েশার মুখে মিষ্টি হাসি। মায়েশা আর আবিরের বয়সের পার্থক্য মাত্র 1 বছর হওয়ায় দুই ভাই বোনের মধ্যে ছোট থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মামা বাড়িকে কেন্দ্র করে আবির শৈশবের অনেকখানি স্মৃতি জড়িয়ে আছে। মামা বাড়ির সবচেয়ে কাছের মানুষ ছিল মায়েশা। সাকিব একটু বড় হওয়ার পর থেকে সাকিবের সঙ্গে খুব ভালো সম্পর্ক। মামা বাড়িতে এই দুজন মানুষই আবিরের কাছে, বাকিদের সঙ্গে তেমন আন্তরিকতা নেই। মায়েশা পড়াশোনার জন্য বাড়ির বাইরে চলে যাওয়া, আবিরের দীর্ঘদিন মামা বাড়িতে না আসা, তারপর বিদেশে চলে যাওয়া, সব মিলিয়ে মায়েশার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি অনেক বছর। মালার ফোন দিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে, তবে সবসময় মালা আশেপাশে থাকে। মালার সামনেই মায়েশা আবিরকে অনেকবার প্রশ্ন করেছে আবির কাউকে পছন্দ করে কিনা, কেউ আছে কিনা,
কিন্তু আবির সবসময় এ প্রশ্ন এড়িয়ে গেছে। ব্যস্ততা দেখিয়ে কল কেটে দিয়েছে। মায়েশাও আলাদাভাবে কখনো আবিরকে কল দেয়নি। আবির নিজ থেকে কিছু বলেও নি। এতদিন পর মায়েশা আবিরের মনের কথা জানতে পেরেছে। মেঘ আবিরের খুনসুটি দেখে আর মনে হাসছে। তবে মায়েশা খুশি হলেও মালা তেলে বেগুনে চড়ে উঠছে। সন্ধ্যার ঘটনার পর থেকে দুজনকে একসঙ্গে দেখলেই মালা ফুঁসে ওঠে। আবির বাড়ির ভেতরে চলে গেছে। মিম আর আদি আসার পরও মেঘকেও ওদের নিয়ে খেতে চলে গেছে। মায়েশার বাবা, চাচারা, মামারা আরও যারা যারা আছেন সবাই মায়েশাকে হলুদ লাগাতে ব্যস্ত। দুজন ক্যামেরাম্যান ছবি তুলছে। মেঘদের পিছু পিছু মালাও ওর বান্ধবীদের নিয়ে খেতে গেছে। মালিয়া খান আর আবিরের ছোট মামি মিলে সবাইকে খাওয়াচ্ছে। মালাকে বসতে দেখেই সাকিব ঠাট্টা স্বরে বলল, কিরে মালা, তুই খেতে বসেছিস কেন? তোর কি সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? যে মেয়ে সাজলে সারাদিন পানিও খায় না, সেই মেয়ে শাড়ি পরে সেজেগুজে ভাত খেতে বসেছে, ঘটনাটা কি? তোর মাথা। সাকিব আর কথা বাড়ল না। আবির এর এক পাশে সাকিব বসেছে, অপর পাশে আদি বসেছে, তারপর মিম, এরপর মেঘ। মেঘের পাশেই মালা বসেছে। মালাকে মেঘের পাশে বসতে দেখি আবির চোখ রাঙিয়ে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব চোখ ইশারা করল। আবির যেন শান্ত থাকে। মালার থেকে মেঘকে দূরে দূরে রাখতে চেয়েও পারছে না। আবির নিজের রাগ কন্ট্রোল করে খুব তাড়াহুড়ো খাবার খাচ্ছে। আবির খাবার প্রায় শেষ। তখন মালা মেঘকে উদ্দেশ্য করে বলছে, মেঘ, তুমি বরং এই মাছটা খাও। একটা মাছের পিস চামচ তুলে মেঘের দিকে এগোতেই আবির রাগান্বিত কণ্ঠে বলল, মাছের তরকারি অনেক ঝাল হয়েছে, মেঘ এত ঝাল খেতে পারে না। মালা পুনরায় মাছ বাটিতেই রেখে দিল। আবিরের কথা শুনে মেঘ চোখ জোড়া বড় করে তাকালো। অষ্টদশের খাওয়া বন্ধ হয়ে গেছে। মেঘ এত ঝাল খেতে পারে না, এটা আবিরের মনে রেখেছে, এটাই তো অনেক। মেঘ চিবুক নামিয়ে লাজুক হাসলো। আবিরের প্রতি ভালো লাগা ক্রমশ বেড়েই চলেছে। আবির উঠে যেতে মালাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে খাওয়ানোর দায়িত্ব তোকে দেওয়া হয়নি, তোর যতটুকু কর্তব্য ততটুকুই করিস, এর বাইরে কোনো প্রকার ভালোবাসা দেখানোর কোনো প্রয়োজন নেই। আবির রাগে কটমট করে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। রাগটা পুরোপুরি প্রকাশ করতে পারছে না, আবার গিলতেও পারছে না। খাওয়ার মধ্যে তানভীর 5-7 বার কল দিয়ে ফেলেছে। তানভীরের সাথে কথা বলে নিজের ভেতরে কক্ষে প্রবেশ করছে। তানভীরও ঠান্ডা মাথায় ভাইকে বুঝিয়েছে। আচমকায় আবিরের সামনে মেঘ দাঁড়াতেই আবিরের কথা বন্ধ হয়ে গেছে। খুবই পরিবর্তনে আবিরের চোখ মুখে মুগ্ধতা প্রতীয়মান হচ্ছে। মায়াবিনীর মায়াবী মুখ দেখলেই আবিরের ক্রোধ যেন নিমেষেই বিলীন হয়ে যায়। আবির উঠে যাওয়ায় মেঘ তাড়াহুড়ো করে খাবার খেয়ে ছুটে এসেছে। আবির ভাইয়ের অপ্রকাশিত ভালোবাসা বেশ ভালোই বুঝতে পারছে সে। আবিরকে নিরুত্তর থাকতে দেখে তানভীর কয়েকবার হ্যালো হ্যালো করছে। কয়েক মুহূর্ত পর আবির বলে, এখন রাখছি, পরে কল দেব। মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, ভাইয়া কল দিয়েছিল? হ্যাঁ। ভাইয়া কি রাতে খেয়েছে? হ্যাঁ। তুই কি জন্য এসেছিলি? আপনাকে দেখতে। আবির কপাল কুঁচকে বলল, মানে? আপনার শীত লাগছে কিনা দেখতে আসছিলাম। ঠিক আছে, চলে যাচ্ছি। আবিরের তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। মুখ ফসকে সত্যি কথাই কেন বের হয়। মেঘ কপাল চাপড়াতে চাপড়াতে স্টেজের দিকে চলে গেছে। মেঘকে দেখি মায়েশা হাত ইশারা করলো স্টেজে যাওয়ার জন্য। ঘন্টা দুয়েক গায়ে হলুদের প্রোগ্রাম চলো। স্টেজের আশেপাশে ছবি তোলার জন্য বেশ কিছু সোফা আশেপাশে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। সেখানেই সকলে দল বেঁধে ছবি তুলছে। সবার হলুদ ছোঁয়ানো শেষে নাচের প্রোগ্রাম শুরু হয়েছে। দিশা, মালা, মালার বান্ধবীরা সবাই গায়ে হলুদের গান অনেক সুন্দর নাচে। ছেলেদের মধ্যেও বেশ কয়েকজন নেচেছে। সবার শেষে 10 জন ছেলে, সবাই রানী গোলাপি পাঞ্জাবি পরে এক গানে নাচে। মেঘ সামনে দেখে চেয়ারে বসে সেই নাচের ভিডিও করছে। কারণ 10 জনের কেন্দ্রবিন্দু হলো আবির। সবাই নিজেদের মতো নাচল। আবিরকে স্টেজের উঠানো যায়নি। মায়েশা আপু আর সাকিবের জোড়াজুড়িতে আবির শেষমেশ সবার সাথে নাচতে রাজি হয়েছে। টানা 3টে গানে 10 জন একসঙ্গে পারফর্ম করেছে। আবির স্টেজ থেকে নেমে একটা চেয়ারে বসতে বসতে মেঘকে বলল, একটু পানি নিয়ে আসবি প্লিজ? এক্ষুনি আনছি। বলে মেঘ হুটোপুটি করে পানি আনতে চলে যায়। পানির গ্লাস নিয়ে আস্তে আস্তে দেখে মালা আবিরকে পানির বোতল সাজছে। মেঘ গ্লাস হাতে মাঝপথেই দাঁড়িয়ে আছে। আবির ঘাড় ঘুরিয়ে উচ্চস্বরে বলল, পানি কি দিবি? মালা পুনরায় বলল, এটা ভালো পানি, খাও।
মেঘ কয়েক পা এগিয়ে আবিরের কাছে আসতেই আবির হাত বাড়িয়ে পানির গ্লাস নিতে নিতে পড়ল। বোতল দিয়ে পানি খাই না আমি। মালা গজগজ করে চলে যাচ্ছে। যখনই আবিরের কাছে যেতে চাই আবির ততবারই মালাকে অবহেলা করে দূরে সরিয়ে দিচ্ছে। এটা মালার একদমই সহ্য হচ্ছে না। মেঘের প্রতি এত কেয়ার সহ্য করতে পারছে না সে। মেঘ পানির গ্লাস নিতে নিতে বলল, আপনি এত ভালো ডান্স করেন জানতাম না তো। আবির মুচকি হেসে বলল, সময় হলে সবই জানতে পারবেন।